কর্মব্যস্ত জীবনে এক টুকরো সময় বার করে পাহাড়ে হোক বা সমুদ্রে বা যে কোনো জায়গায় ঘুরতে যেতে মানুষ কিন্তু ভীষণ পছন্দ করে। এখন মানুষের জীবনে এত বেশি স্ট্রেস বেড়ে গেছে, এত বেশি কাজের চাপ, পারিপার্শ্বিক অনেক চাপ, সেই সবকে মাথায় রেখে যখন মানুষ ঘুরতে যায় তখন কিন্তু সে এক টুকরো আনন্দ, একটু রিল্যাক্সেশন এবং একটু ভালো লাগার খোঁজেই ঘুরতে যায়। কিন্তু এই ঘুরতে যাওয়া যখন মানুষের জীবনে একটা ভয়ঙ্কর রকমের অভিজ্ঞতার সম্মুখীন হয়, তখন কিন্তু সেই ঘুরতে যাওয়াটা আর আনন্দের থাকে না। সেখানে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং আপামর একটা কষ্ট কিন্তু থাকে। আজ আমি আপনাদের জন্য একটা নয় দুটো ঘটনা এনেছি। প্রথমে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এবং তারপরে আপনাদের জন্য আসছেন আপনাদের সকলের প্রিয় প্রফেসর রয়। তো আমি সকলকে বলবো, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে এই দুটো ঘটনাই প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আপনাদের এই ঘটনা দুটোই ভীষণ ভালো লাগবে এবং দুটো ঘটনাই কিন্তু অদ্ভুতভাবে ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে। প্রথমে আমি যে ঘটনাটা বলবো সেটা শান্তিনিকেতনে ঘুরতে গিয়ে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাবো এবং তারপরে প্রফেসর রয় আপনাদের কাছে আসবেন একটা ঘটনা শেয়ার করতে, যেটা কিন্তু খুব পুরনো ঘটনা নয়, একদম রিসেন্ট ঘটনা এবং সেটা কিন্তু উত্তরবঙ্গে ঘটে গেছে। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু এরকম ঘটনা থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমরা মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারে, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের প্রথম ঘটনায় সরাসরি চলে যাচ্ছি, যে ঘটনাটা আমি নিজে আপনাদের সাথে শেয়ার করব এবং এই ঘটনাটার পরে আপনারা শুনবেন প্রফেসর রয়ের কাছ থেকে একটা সম্পূর্ণ অন্য রকমের একটা ভৌতিক ঘটনা। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা আমাকে রানাঘাট থেকে পিঙ্কি লিখে পাঠিয়েছে এবং যে ঘটনাটা পিঙ্কি শেয়ার করেছে সেই ঘটনাটা কিন্তু ভীষণই অদ্ভুত এবং সেই ঘটনাটা যে কেন ওর সাথে ঘটেছিল বা সেটার ঠিক কী কারণ ছিল সেটা কিন্তু আজও ওর কাছে অজানা। এবং ঘটনাটা ঘটে আজ থেকে ঠিক 1 বছর আগে শান্তিনিকেতন গিয়ে। তো ও ইমেলটা যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। পিঙ্কি এবং ওর ফ্যামিলি রানাঘাট থেকে ওরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে ঠিক আগের বছর এরকমই মানে আর কি মে মাস নাগাদ, এপ্রিল মে এরকমই একটা টাইমে ওরা শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করে। অ্যাকচুয়ালি ওদের শান্তিনিকেতন যাওয়ার প্ল্যানটা বহুদিন আগে থেকেই ছিল, কিন্তু শীতকালেই প্রথমে ওরা প্ল্যান করে। বাট ওরা এবং ওদের আর একজন আত্মীয় ছিল, তো তারা দুটো ফ্যামিলি মিলে শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করে। কিন্তু কোনো না কোনোভাবে মানে ওদের যাওয়ার ক্ষেত্রে বাধা আসছিল। এবার যেহেতু ওদের হোটেল বুকিংটা করা ছিল, তো সেই জন্য হোটেল কর্তৃপক্ষ বলে যে আপনাদের এই আগামী 3 মাসের মধ্যে কিন্তু যে কোনো সময় এসে আপনাদের হোটেলে কিন্তু আপনারা যে বুকিং করেছেন সেই জিনিসটা আপনারা থেকে নিন, নাহলে কিন্তু আমরা এরপরে সেটাকে আর ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না। তো ও যেটা জানায়, তো ওদের এই প্রচণ্ড গরমে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু হোটেল বুকিংটা আগে থেকে ছিল, ওরা অনেকবার ক্যান্সেল করেছে, তো সেই কারণে ওরা বাধ্য হয়ে ওই গরমের সময়, আর যেহেতু শান্তিনিকেতনে প্রচুর গাছপালাও রয়েছে, তো ওরা ভাবে যে ঠিক আছে যাই, চলে যাই, অসুবিধে কিছু হবে না। তো ওখানকার একটা রিসর্টে ওদের বুকিং ছিল। এবার ওরা গেছে, রিসর্টটা খুবই ভালো, যথেষ্ট নামকরা একটা ভালো রিসর্ট। এবং ও যেটা জানিয়েছে, রিসর্টটার নামও মেনশন করেনি, কিন্তু রিসর্টটা একটা বেশ মানে ফাঁকা জায়গা, আশেপাশে প্রচুর গাছ, এরকম একটা জায়গার মধ্যে রিসর্টটা করা।
এবং একেবারে এরকম নয় যে আশেপাশে কিচ্ছু একেবারে নেই, সেরকম নয়, কিন্তু যা আছে বেশ দূরে দূরে। আর রিসর্টটা খুব সুন্দরভাবে সাজানো, ভিতরে প্রচুর গাছ রয়েছে, প্রচুর আলো রয়েছে। মানে এরকম নয় যে অন্ধকার, কিছু দেখা যায় না রাতের বেলা, সেরকম কিন্তু একেবারেই নয়। যথেষ্ট সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসর্ট। এবার যেটা হলো সেটা হচ্ছে যে ওরা যেদিন পৌঁছয় সেদিনকে ওরা পৌঁছানোর পরে ওরা চলে যায় ওই মেলাতে, যে আর কি হাট বসে, সেই হাটে চলে যায়, সেখানে সুন্দর ঘোরাফেরা করে, বাউল গান শোনে, কিছু শপিং করে। এবং পরের দিনও যেহেতু ওই সোনাঝুরির হাটটা ছিল, তো ওরা ভাবলো যে সেদিন আর খুব বেশি ওরা ঘুরতে পারেনি, কারণ সন্ধেবেলা ওরা একটু আগে আগে বেরিয়ে মেলা থেকে ওরা ওই মায়ের মন্দিরে পুজো দিতে যায়। এবার কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিয়েছে, আশপাশটা একটু ঘুরেছে, সেদিনকার মতো ওদের ঘোরা কমপ্লিট। এবার পরের দিন রবিবার, সেদিন ওরা সকাল থেকে শান্তিনিকেতনে একটা দুটো টোটো ভাড়া করে ওরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। এবার যেটাও লিখেছে পিঙ্কি, যে সেদিন প্রচণ্ড গরম ছিল, মানে টুকটাক হাওয়া ছিল দিনের বেলা, তো খুব প্রবলেম হয়নি, কিন্তু ওই বিকেলবেলা মেলায় ওরা প্রচুর ওই যে ঝুমুর নাচ হয় সেখানে নাচ করেছে, প্রচুর শপিং করেছে, ঘোরাফেরা প্রচুর করেছে। তো পরে যখন সন্ধ্যের পরে যখন ওরা আবার রিসর্টে ঢুকছে, তো পিঙ্কির না মানে প্রচণ্ড গরম লাগছে, মানে সারাদিন একটা ধকল গেছে আর প্রচণ্ড গরমের সময়। তো ও কী করেছে, রিসর্টে ঢুকে ও ভাবলো যে আরেকবার স্নান করে নিই, মানে এতটাই গরম আর কি। এবার আপনারা সকলেই জানেন যে বীরভূমে কিন্তু যথেষ্ট গরম পড়ে। এইবারে ও কি করেছে, ও বাথরুমে গিয়ে সুন্দর করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছে। এবার স্নান করে যখন ও রুমে এসেছে, ওর যে আর কি রুমটা ছিল, তো সেই রুমে যেহেতু এসি চলছে, প্রচণ্ড ঠান্ডা করেছে, মানে ঘরটাকে খুব ঠান্ডা, খুব টেম্পারেচারটাকে লো রেখেছিল। এবার ওরকম করে শ্যাম্পু ট্যাম্পু করে যখন ও ঘরে ঢুকেছে, তো ওর মনে হচ্ছে যে এবার তো ঠান্ডা লেগে যেতে পারে, বাইরে এত গরম ছিল, সারাদিনে টোটো করে ঘুরেছি, এবার এরকম মাথাটা ভেজা, শ্যাম্পু করেছে, স্বাভাবিকভাবেই ভেজা থাকবেই চুল। তো ও ভাবলো কি যে একটু বাইরে পায়চারি করি, কারণ বাইরেটা না খুব সুন্দর করে সাজানো, মানে গার্ডেন রয়েছে, বড় গাছ রয়েছে, আর প্রচুর আলো রয়েছে। এবার রিসর্টের ভিতরে, মানে ভিতরের ওই গার্ডেনে বা ভিতরে ভিতরে হাঁটার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর, মানে মাটি ছাড়াও সুন্দর সুন্দর পাথওয়ে মতো করা আছে, যেগুলো একদম ইট দিয়ে বাঁধানো, ইট সিমেন্ট দিয়ে বাঁধানো, মানে ওখানে ওটার ভিতর দিয়ে আপনি যথেষ্ট ভালোভাবে হাঁটতে পারবেন। এইবারে যেটা ঘটলো সেটা হচ্ছে যে ওর এত গরম লেগেছে, এবার সুন্দর স্নান করেছে, খুব রিল্যাক্সড। এবার ও কি করেছে, ওই রিসর্টের যে রিসেপশন ছিল সেখান থেকে একটা ওই লেবু মশলা সব দিয়ে একটা সোডা অর্ডার করেছে, যে ওইটা খেতে খেতে, কারণ মানে ঠান্ডা একটা কোল্ড ড্রিঙ্ক, তার মধ্যে ওই মশলা দেওয়া, লেবু দেওয়া, তো এটা একটা গ্লাসে করেও নিয়েছে। এবং নিয়ে কি করেছে, এবার ওদের মানে ওরা 3টে রুম টোটাল ওরা নিয়েছিল, মানে দুটো ফ্যামিলি, এবার দুটো ফ্যামিলিতে ওরা 3টে রুম নিয়েছে, আর 3টে রুমই হচ্ছে সব পাশাপাশি। তো ও একটুখানি পায়চারি করছে, বাড়িতে ওর মাকে বলেছে যে আমি একটুখানি সামনে পায়চারি করছি, চুলটাও শুকিয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা যেটা ও মেনশন করেছে, সেটা হচ্ছে সেদিন কিন্তু ভালো গরম ছিল, মানে বাইরে ঠিক আছে দিনের থেকে ওয়েদার যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু তাও যথেষ্ট গরম। আর দিনের বেলা যাওয়া বা হাওয়া ছিল, রাতের বেলা কিন্তু খুব একটা হাওয়া ছিল না সেই সময়। এবার ও কী করেছে, ওই ঠান্ডা মশলা কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে ও ওরকম মানে ওই যেখানটায় হাঁটার মতো জায়গা রয়েছে সেখান দিয়েও হাঁটছে, একটু একটু করে খাচ্ছে, বেশ ভালো লাগছে। আর ওদিকে বাইরের ওরকম শুষ্ক আবহাওয়ায় চুলটা ওর শুকিয়ে যাচ্ছে, ও চুলটা খোলাই রেখেছিল, আর চুল কিন্তু খুব বিশাল বড় নয়, ছোটোর উপরেই। এবার ও হাঁটছে হাঁটছে, এবং যে কাঁচের গ্লাসে করে ওটা খাচ্ছিল সেটা কিন্তু সুন্দর করে যেভাবে আর কি রেস্তোরাঁয় প্রেজেন্ট করে সেরকমভাবেই প্রেজেন্ট করেছে। এবার ও সুন্দর ওটাকে সিপ করতে করতে মানে রিসর্টটার ভিতরেই ঘুরছে। আর এরকম নয় যে আলো নেই, ঠিকঠাকই আলো রয়েছে, খুব বিশাল তীব্র আলো নয়, কিন্তু দেখার জন্য একদম এনাফ আলো রয়েছে। তো পায়চারি করছে, এবং অন্যদিকে আর একটা অন্য ফ্যামিলি এসছে, তারাও বাইরে ওরকম বসে গল্প করছে। ওখানে বাইরে আবার একটা সাইড করে চেয়ার টেবিল করা রয়েছে, এবং সেখানে একটা বেশ জোরালো আলো আছে। এবার ও দেখছে রিসর্টটা, ঘুরছে, কারণ পরের দিন ওদের চলে যাওয়া। এবার হঠাৎ করেই
মানে ওই রিসর্টের পাঁচিলের কাছে যখন ও চলে এসেছে, এবার যেহেতু ওই জায়গাটায় মানে ও যেটা লিখেছে যে আশেপাশে আছে জিনিসপত্র কিন্তু খুব কাছে নেই, একটু দূরে। তো যখন পাঁচিলটার কাছে এসছে, ওর মনে হলো হঠাৎ করে, মানে ওরকম করে ও তো সিপ করছে ওই কাঁচের গ্লাস থেকে মশলা কোল্ড ড্রিঙ্কস, এবার ওর মনে হলো ওর মাথার পিছন দিয়ে একটা হাওয়া বেরিয়ে গেল। মানে হাওয়াটা মানে অদ্ভুত রকমের, ও যেটা যেভাবে ঠিক লিখেছে এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি সেভাবেই আপনাদেরকে বলছি। তো ওর মনে হলো যে ওর মাথার পিছন দিয়ে একটা জাস্ট মানে বিচ্ছিন্ন হাওয়া, এমন নয় যে সেদিন বাইরে হাওয়া দিচ্ছিল ওই সময়, বাইরে কিন্তু সেরকম হাওয়া ছিল না, কিন্তু ওর মনে হলো চুলের পাশ দিয়ে, চুলটা যেহেতু খোলা ছিল চুলের পাশ দিয়ে মনে হলো একটা হালকা হাওয়া পাস করে গেল। এবং মেইনলি যখন ওর মাথার পিছন দিয়ে হাওয়াটা পাস করলো চুলটাকে সরিয়ে দিয়ে, ওর মনে হলো যেন ওর মাথাটাকে কেউ একজন হাত দিয়ে, বা মানে হাত কিছু, মানে কোনো মানুষের হাত বা কিছুর হাত, সেটা কিন্তু কিছুই ফিল করতে পারেনি, বাট ওর মনে হলো যেন মাথাটা একটু সামনের দিকে, ওই ওই যে সেই সময় ওর জাস্ট একটা সিপ নিচ্ছিল, একটা চুমুক দিচ্ছিল ওই গ্লাসে, এবং মনে হলো যেন ওর মাথাটাকে একটু একটু সামনের দিকে ঠেলে দিল ওই হাওয়ার চোটে। কিন্তু হাওয়াটা যে খুব একেবারে বিশাল জোরে হাওয়া তা কিন্তু নয় আবার। এবং এটা হওয়ার সাথে সাথেই ওর ঠোঁটটা, মানে ওর মুখ দিয়ে যেহেতু ও খাচ্ছিল, চুমুক নিচ্ছিল, তো ঠোঁটটা মনে হলো যেন ওই কাচের গ্লাসের সাথে একটু মানে একটু ঘর্ষণ মতো হলো, এবং ওর না একটা খুব শার্প সেন্সেশন হয় ঠোঁটের মধ্যে। এবার ওরা একটুখানি চমকে যায় যে কী হলো, ঝড় উঠলো না কি। কিন্তু ও দেখছে কোনো গাছের পাতাও নড়ছে না, কিছু না, আর কোনো হাওয়াও নেই, তার আগেও কোনো হাওয়া ছিল না, তারপরেও কোনো হাওয়া নেই। কিন্তু ও বুঝতে পারলো না যে হঠাৎ করে হাওয়াটা এলো কোথা থেকে। ফট করে মনে হলো যেন ঠোঁটটা লেগে গেল, এবং ও যখন বুঝতে পারে তখন ও দেখছে মানে ওর ঠোঁটটা না কেটে গেছে। ওই কাচের গ্লাসের সাথে যে একটুখানি ওই মাথাটা যে কেউ মনে হলো একটুখানি কেউ সামনের দিকে ঠেলে দিল, তাতে করে ওর মনে হলো যে ওর ঠোঁটটা ওই গ্লাসের সাথে লেগেছে, এবং তার জন্য কিন্তু ঠোঁটের ওই জায়গাটা কেটে গিয়ে, মানে খুব বেশি কাটেনি, অল্পই কেটেছে, বাট কেটে গেছে এবং রক্ত পড়েছে। এবার ও তো একটুখানি অদ্ভুত লাগলো ওর যে ব্যাপারটা কি হলো, এবং হাওয়াও নেই, কিছুই নেই। তো সেটাই হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটা, ও না খুব অবাক হয়ে যায়। এবার ও সঙ্গে সঙ্গে কি করে, ঘরে চলে আসে, এবং ঘরে এসে আয়নায় দেখছে যে সত্যি সত্যি ঠোঁটটা কেটে গেছে। যাই হোক, তো ওটা বেসিনে, মানে বাথরুমে ঢুকে বেসিনে জল দিয়ে ঠোঁটটা পরিষ্কার করে, এবং জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ওর ওই কাটা জায়গা থেকে রক্ত পড়াও বন্ধ হয়ে যায়। এবার ও ভাবছে যে গ্লাসটায় লাগলো কি করে, তাহলে কি গ্লাসটার, কাচের গ্লাস, কোথাও কি কোনো ভাঙা বা কিছু শার্প কিছু আছে। এবার ও যখন গ্লাসটাকে খুব ভালো করে দেখছে, তখন দেখছে একটা জায়গায় খুব সামান্য একটা, মানে গ্লাসের ওই মুখের কাছে খুব সামান্য একটা খোঁচা মতো রয়েছে। এবার ও না ভাবছে যে ব্যাপারটা হলোটা কি, খোঁচাতে আমার ঠোঁট এভাবে কেটে গেল, আর হঠাৎ করে ওই হাওয়াটাই বা কোথা থেকে এলো, কি এলো, কিচ্ছু বুঝতে পারলো না। যাই হোক, তো তারপর ওই জিনিসটুকু শেষ করে ও আর বাড়িতে কিছু বলে না, ঠোঁটে একটুখানি ওই ওর কাছে একটা বোরোলিন ছিল, তো বোরোলিন লাগিয়ে নেয়, ঠিকও হয়ে যায়। এবার পরের দিন ওরা যথারীতি পুরো ফুল ফ্যামিলি বাড়ি চলে আসে। এই অবধি সব কিছু ঠিকঠাক। এর ঠিক 1 মাস পরে আবার একদিন ওর বাড়িতে, মানে ওর নিজের বাড়িতেই সেম জিনিসটা ঘটে। মানে ও জল খাচ্ছে, এবং যেটা ও মেনশন করেছে, ও কিন্তু বাড়িতে বোতল থেকে ডাইরেক্ট জল খায়। জল খাচ্ছে এবং হঠাৎ করে ওর মনে হলো, মাথাটা ফট করে একটু সামনের দিকে চলে এলো, এবং বোতলের যে প্লাস্টিকের বোতল, এবং তার যে ওই ক্যাপের যে আর কি যে জায়গাটা থাকে, ক্যাপ লাগানোর যে আর কি রিমটা, সেইখানটায় লেগে ওর ঠোঁটটা কেটে গেল, এবং সেম জায়গাতে কাটলো ঠিক যে জায়গায় আগের মাসে কেটেছিল। এবার ও খুব অবাক হয়ে যায়, ভাবছে যে আমি কি করছি আজকাল, আমার খালি ঠোঁট কেটে যাচ্ছে, খুব বাজে ব্যাপার। তা আবার যথারীতি সেটাও খুব মানে আর কি বেশি গভীর কাটেনি, ওই জল ঠল দিয়ে ধুয়ে তারপরে বোরোলিন লাগিয়ে নেয়, ঠিক হয়ে যায়। আবার ঠিক তার পরের মাসে ওই সেম দিনে আবার ওর একইভাবে ঠোঁট কেটে যায়, এবং এই তিনবার যে ঘটনাটা ঘটে, এই তিনবারই কিন্তু ওর মনে হলো ওর মাথাটা ফট করে যেন একটা হাওয়াতে, বা কেউ একটা হাত দিয়ে ফট করে মাথাটাকে সামনে দিয়ে দিল, এরকম টাইপের কিছু একটা ঘটনা ঘটলো।
কিন্তু এটা কেন ঘটলো, কী জন্য ঘটলো, ও কিন্তু কিচ্ছু বুঝতে পারলো না। এই 3বার যখন ঘটনাটা ঘটে এবং ও না তখন একটুখানি চিন্তিত হয়ে পড়ে। তো ডেটগুলোকে যখন মেলানোর চেষ্টা করে তখনও দেখছে এই প্রত্যেকটা, এই যে 3বার ঘটনাটা ঘটলো, এই 3বারই কিন্তু প্রত্যেক মাসের একই ডেটে ঘটছে এবং ওই 3 দিনই কিন্তু অমাবস্যা ছিল। ওর না একটুখানি ভয় লাগে এবং ও ভাবছে বাড়িতে বলবো কি বলবো না। এবার ওর সাথে ওর দিদার খুব ভালো একটা সম্পর্ক, যেটা ও জানিয়েছে। তো দিদাকে প্রথম কথাটা বলে, দিদা জানো তো আমার সাথে এরকম ঘটনা ঘটছে পরপর 3 মাসে, কিন্তু মাঝখানে কোনো দিন আমার কোনো সমস্যা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিন্তু এই যে 3বার আমার পরপর ঠোঁটের একই জায়গা কাটলো প্রত্যেক মাসে সেম ডেটে, এটা কেন হচ্ছে? এবার ওর দিদা প্রথমে ওকে, মানে অবভিয়াসলি ওর বয়স বেশি নয়, তো ওকে একটু বোঝানোর চেষ্টা করি, দেখ এরকম কিছু না, তোর হয়তো এমনিই কেটে গেছে, তুই এবার থেকে একটু সাবধানে খাবি। এবার হয়তো দিদা কিছু বুঝেছিলেন, হয়তো বোঝেননি। এবার যেটা ঘটলো 4র্থ মাসেও কিন্তু সেমভাবে সেম ওয়েতে কিন্তু ঠোঁট কেটে যায় এবং রক্ত পড়ে। তখন ও কিন্তু আবারও দিদার কাছে যায়। ওদের বাড়ি থেকে ওর দিদার বাড়ি হচ্ছে, যেটা ও জানিয়েছে, সাইকেলে ওই 15 মিনিট মতো লাগে। তো দিদার সাথেও মানে সমস্ত কথা ও দিদাকে বলে। তো দিদাকে বলেছে, তো দিদা ওকে বলেছে যে ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপারটা। তো দিদা তখন ওখানকারই, মানে উনি আর কি বেশ কিছু মন্দির টন্দিরের সাথে যুক্ত আছে, তো সেখানে কোনো একটা মন্দির থেকে একটা তাবিজ দেয় এবং ওকে বলে যে তুই এই তাবিজটা পরে থাকবি, আর কোনো দিনও কখনো মানে ঘরের মধ্যে ছাড়া বাইরে চুল খুলে বেরোবি না, যাই হয়ে যাক, যাই হয়ে যাক। দরকার হলে তুই রাত্রের বেলা যদি তুই স্নান করিসও, তুই মাথাটা ভেজাবি না বা একদম অল্প জল দিয়ে মাথার সামনেটুকু ভিজিয়ে নিবি, কিন্তু ওরকম করে চুল খোলা রাখবি না। এবং সেই তাবিজটা পড়ার পরে ও মানে ভীষণ ভয়ে ছিল, মানে ও ভেবে নিয়েছিল যে ও যেটা লিখেছে, যে ও ভেবে নিয়েছিল যে ওর সাথে এখন হয়তো প্রত্যেক মাসেই ঘটনাটা ঘটবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই তাবিজটা ধারণ করার পর থেকে কিন্তু ওর এই সমস্যাটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তারপরের মাস থেকে কিন্তু, মানে 5ম মাস থেকে ওই অমাবস্যা দিন কোনো ঘটনা ঘটে না। এবং ওই যে হাওয়া এসে মনে হচ্ছে যেন ওর মাথাটাকে একটুখানি ঠাস করে একটা, মানে ওকে বাড়ি মেরে গেল, এরকম ঘটনা কিন্তু ওর জীবনে এখন অবধি আর ঘটেনি। 1 বছর প্রায় হতে চলল। তো এটা কেন হয়েছিল, কী জন্য হয়েছিল সেটাও জানে না। তারপর দিদা বলেছিল অনেক সময় অনেক হাওয়া বাতাস তো অনেক সময় থাকে, আমরা হয়তো এগুলো অনেকে বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করি না, বেশিরভাগই হয়তো বিশ্বাস করি না, কিন্তু এগুলো কিন্তু সর্বক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সত্যিই থাকে। তো এক্স্যাক্ট রিজনটা জানা যায়নি, বাট ওই তাবিজটাও এখনও পড়ে রয়েছে এবং যেখান থেকে তাবিজটা নিয়েছিল তারা নাকি বলেছে যে তাবিজটা যদি কোনোদিন নিজে থেকে খুলে পড়ে যায় ঠিক আছে, তাহলে আর পড়ার দরকার নেই, কিন্তু যতদিন অবধি থাকে থাকুক। তো ওর এখনও খোলেনি, তাই ও খোলেও নি এখন অবধি। এটাই ছিল পিঙ্কির ঘটনা। ওকেও অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। চলুন এবার চলে যাই সরাসরি প্রফেসর রয়ের কাছে, ওনার মুখ থেকে শুনে নেব একটা উত্তরবঙ্গের একটা ভয়ঙ্কর ঘটনা। চলুন শুনে আসি। হ্যালো সবাইকে, অনেক দিন পর আমি প্রফেসর রয় আবার চলে এলাম একটা সত্যি ঘটনা নিয়ে। অনেক দিন কোনো ঘটনা পাঠানো হয়নি, আমার ঠিক মনেও নেই যে লাস্ট কবে আমি ঘটনা রেকর্ড করে পাঠাতে পেরেছিলাম, কেননা যে ধরনের ঘটনা আমি পাঠিয়ে থাকি সেই ধরনের সত্যি ঘটনা খুব সহজে পাওয়া যায় না। তো খুব রিসেন্টলি আমাদের অফিসেরই একজন কলিগ তার ফ্যামিলি নিয়ে উত্তরবঙ্গে গিয়ে একটা মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছেন এবং এই ঘটনাটা ওনারা ফিরে এসে ওনার মুখ থেকে আমি শুনেছি। তাই ঘটনাটা বলা যায় যার সঙ্গে ঘটেছে বা যাদের সঙ্গে ঘটেছে সরাসরি তাদের কাছ থেকেই শোনা, এবং আমি দাবি করতে পারি যে এই ধরনের ঘটনা, যেটা সম্পূর্ণরূপে ফার্স্ট হ্যান্ড বলা যায় এক্সপিরিয়েন্স, যে সরাসরি যার সঙ্গে ঘটেছে তার কাছ থেকে শুনে নিয়ে এসে আপনাদেরকে আমি ঘটনাটা পাঠাচ্ছি, এরকম ঘটনা কিন্তু সচরাচর পাওয়া যায় না। তাই বলবো সম্পূর্ণ ঘটনাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন কি অদ্ভুত এই জগৎ, কত কিছু অদ্ভুত আমাদের জন্য ওয়েট করছে যার কোনো ব্যাখ্যা আমি অন্তত খুঁজে পাইনি। তো ঘটনাটা আমি যেভাবে শুনেছি আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আবার যেভাবে প্রতিবার বলে থাকি, সারাদিন কাজের পর এখন রেকর্ডিং করার সময় পেয়েছি, এখন ঘড়িতে বাজে 11:45 রাত। তো আমি দিনের বেলা চেষ্টা করি গল্প বলার, কিন্তু হয়ে ওঠে না। তো দেখা যাক, এই ঘটনাটা বলার সময় হয়তো
আমার নিজেরও খুব অদ্ভুত লাগবে, তবু রেকর্ডিংটা করে পাঠাচ্ছি। আপনারা পুরোটা শুনবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। তো ঘটনাটা আমি যেভাবে শুনেছি সেভাবে আমি ঘটনাটা শুরু করছি। এই ইনসিডেন্টটা ঘটেছে এই 2025 সালেই, মানে এটা মার্চ মাস। তো এই ঘটনাটা ঘটেছে জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে আমার যে কলিগ, উনি ওনার নাম ঠিকানা সব কিছু প্রকাশ করতে বারণ করেছেন, তাই আমি কোনো কিছুই প্রকাশ করতে পারছি না। তো আমি ওনার নাম এই ঘটনার জন্য বলে রাখলাম, ধরুন মোহিত। তো এই যে মোহিত বাবু, ওনার পুরো ওনার ফ্যামিলি মানে ওনার ওয়াইফ এবং তার সঙ্গে ওনার 2টি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে, এবং তারা যথাক্রমে একজন ক্লাস 6-এ, একজন ক্লাস 9-এ পড়ে। তো এই 4 জনের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি। তো এরা সব কলকাতারই অধিবাসী, তারা থাকেন সাউথ কলকাতায়, এবং তারা ঠিক করে যে এবারের শীতের সময় বা শীতের যে মরশুম, সে সময় তারা উত্তরবঙ্গে কোথাও ঘুরতে যাবেন। এবং এইবারে ব্যাপার আছে একটা, সেটা হচ্ছে, যেটা আমি মোহিত বাবুর কাছ থেকে জানতে পারি, সেটা হচ্ছে ওনাদের একটা পৈতৃক বাড়ি আছে শিলিগুড়িতে। তার ফলে ওনারা আগে থেকে ঠিক করে যান না যে ওনারা কোথাও একটা যাবেন, ওনারা ঠিক করে যান যে হ্যাঁ, উত্তরবঙ্গে গিয়ে ওনারা সেই শিলিগুড়ির সে বাড়িতে ওনারা উঠবেন, যে বাড়িটা ওনাদের পৈতৃক বাড়ি, ভাগের বাড়ি। অনেক ওনাদের মোহিতবাবুর অনেক ভাইরা একসঙ্গে ওখানে একসময় থাকতেন, ফলে এখন বিশেষ কেউই থাকেন না। কিছু জনকে পালা করে করে বিভিন্ন সময় বছরে যেতে হয় ওই বাড়িটার দেখভাল করার জন্য। তো একই সঙ্গে দুটো কাজ ওনারা ঠিক করেন যে ওই শিলিগুড়ির বাড়িতে যাবেন, যেটুকু কাজ করার সেরকম কিছু করবেন, এবং তার সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে যদি কোথাও আশেপাশে ঘুরে আসা যায়, কারণ শিলিগুড়ি থেকে তো সব কিছুই খুবই কাছে উত্তরবঙ্গের। তো মোহিতবাবু বলছেন যে শিলিগুড়ি যাওয়ার পরে যে সমস্ত কাজগুলো ছিল, সে কাজগুলো করতে কিছুদিনের মধ্যেই কাজ হয়ে যায়, এবং তারপরে ওনারা ঠিক করেন যে ওনারা একটা গাড়ি নিয়ে খুব কাছে পিঠের মধ্যে একটি জায়গা আছে তিনচুলে বলে, এবং সেটা এখন বোধহয় অনেকেই জানে, খুব পপুলার, আগে এতটা পপুলার ছিল না। তো তিনচুলে একটা জায়গায় ওনারা যাবেন ঠিক করেন, ওনারা আগে যাননি। কিন্তু যে ব্যাপারটা ঘটে, উনি বলেন যে তিনচুলেতে যখন ওনারা শিলিগুড়িতে বসেই ফোন করেন, যে সমস্ত তথাকথিত যে সমস্ত গেস্ট হাউসগুলো রয়েছে, হোমস্টেগুলো রয়েছে, কারণ আমরা জানি যে ওইখানে কিন্তু হোটেল খুবই কম, একটি বা দুটি খুব বিখ্যাত বড় হোটেল এই মুহূর্তে রয়েছে, কিন্তু সেগুলো আগে থেকেই, ওই সময়টা যেহেতু সিজন, ওই সময়টা আগে থেকে পুরো বুক হয়ে যায়। এবং ওনারা কিন্তু ভেবেছিলেন যে কতদিন কাজ করতে লাগবে তার তো কোনো ঠিক নেই, কাজগুলো মেটানোর পরে, তাই আগে থেকে সেরকম কোনো প্ল্যান, একদম দিনক্ষণ ঠিক ছিল না বলে আগে থেকে কোনো জায়গা বুক করেননি ওনারা। তো যখন বুক করতে গেলেন তখন দেখলেন যে ওই জায়গাগুলো ম্যাক্সিমামই কিন্তু আর জায়গা পাওয়া যাচ্ছে না। তো ওনারা আশেপাশে যে সমস্ত হোমস্টেগুলো খোঁজ করলেন, সেগুলো কিন্তু সবই ভর্তি হয়েছিল। ওনাদের ফেরার টিকিট কাটা ছিল, ফলে ওনারা ভাবলেন যে ঠিক আছে, ওখানে তো আরও অনেক হোমস্টেই দেখতে পাওয়া যায় ছোটোখাটো বা একটু দূরে, ধরুন তাকদার দিকে। তো ওই সব জায়গায় কোথাও না কোথাও একটা থেকে যাবেন, থাকা নিয়ে ওনারা অতটা মাথা ঘামালেন না। যে হোমস্টের যে সমস্ত হোমস্টেগুলো, নর্মাল হোমস্টেগুলো আমরা জানি, আমি নাম করছি না, যেগুলো আছে সবাই জানি আমরা, সেগুলোতে ওনারা জায়গা পাননি। আর যেহেতু শিলিগুড়ি থেকে ওটা খুব কাছে, ওনারা ঠিক করলেন যে ওনারা জায়গাটা যাবেন, যদি কোনো একটা ভালো জায়গা পাওয়া যায় তো ওখানে থেকে যাবেন, আদারওয়াইজ গাড়ি, যেহেতু পুরো গাড়ি রেন্টে তোলা আছে, তো সেখান থেকে অন্য কোথাও আশেপাশে তাকদা বা আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, বারামাঙোয়া, ছোটো মাঙোয়া, যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেখানে কোনো একটা জায়গায় গিয়ে ওরা থেকে যাবেন। এরকমই একটা ভাবনা চিন্তা করে ওনারা গাড়িটা কিন্তু শিলিগুড়ি থেকে রওনা হয়ে যান। এবং কিছুক্ষণের মধ্যে, মানে কিছু ঘন্টার ভেতর, যখন ওনারা তাকদার পথ দিয়ে গিয়ে যখন পৌঁছন যখন তিনচুলেতে পৌঁছন, তখন এক দুটো
হোমস্টে খোঁজার পরে দেখুন ওনারা কিন্তু বড় হোটেল কিন্তু ওনারা খোঁজেননি, 2-3টে হোমস্টে খোঁজার পরে দেখলেন সেখানে জায়গা নেই, কিন্তু তারপরে একটা জায়গা যেটা হচ্ছে তিনচুলের বলা যেতে পারে একদম শেষের দিক, এই তিনচুলে একদম শেষের দিক, যেখান থেকে অনেকটা খোলা মেলা এবং যেখান থেকে কিন্তু সত্যি বলতে কি যে লোক সংখ্যা বেশ কম এবং সেখানে কিন্তু আশেপাশে অন্য কোনো হোমস্টে বা অন্য কোনো হোটেলও কিন্তু নেই, যেটা আমাকে মোহিতবাবু বলছেন। কিন্তু সেখান থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং খুব সুন্দর ভিউটা ভালো আসে ওই জায়গা থেকে। তো সেরকমই একটা জায়গায় ওনারা দেখতে পান একটা খুব ছোট করে পাহাড়, এবং ওটা কিন্তু উঠতে কিন্তু অনেকগুলো সিঁড়ি ডিঙিয়ে ওদেরকে কিন্তু ক্রস করে কিন্তু ওদেরকে উপরে উঠতে হয়েছিল। এরকমই একটা জায়গা আমি একটা হিন্ট দিয়ে রাখলাম, হয়তো অনেকে বুঝতে পারবেন কোনটার কথা বলছি, যে অনেকগুলো সিঁড়ি রয়েছে, অনেকগুলো সিঁড়ি ক্রস করে উপরে গিয়ে উঠতে হবে এবং সেরকমই একটা হোমস্টেতে কিন্তু ওনারা জায়গাটা পেয়ে যান, ওখানে কিন্তু খালি ছিল। এবং খুব মজার বিষয় হচ্ছে এই হোমস্টেটা কিন্তু মাত্র 2টো অকুপেন্সি রয়েছে, মানে 2টি ফ্যামিলি ম্যাক্সিমাম কিন্তু এই হোমস্টেতে থাকতে পারে, এটা একজনের বাড়ি। আমরা জানি যে যেহেতু এই তিনচুলে জায়গাটির পপুলারিটি খুব বেড়ে গেছে রিসেন্ট কিছু ইয়ার্সে, অনেক বাড়ির লোকজন তারা কিন্তু হোমস্টের জন্য নিজের বাড়িকে ছেড়ে দিচ্ছেন যাতে কিছুটা ইনকাম হয়। তারা বুঝতে পারছেন যেখানে যেহেতু হোটেলের খুব একটা প্রচলন নেই তার জন্য। তো এইরকমই এই জায়গাটি খুব রিসেন্টলি এরাও নিজেদের বাড়িটিকে হোমস্টের মতো করে ব্যবহার করতে শুরু করেছেন, 2টি অকুপেন্সি নিয়ে। তো ওখানে যখন ওনারা গিয়ে কথা বলেন তখন জানতে পারেন যে 2টো ঘরই খালি রয়েছে, মানে কেউই এখানে এক মুহূর্তে থাকছে না। তো ওনাদের ভালোই লাগে, ঠিক আছে, না একদম পাহাড়ের মধ্যে খালি জায়গা থাকতে তো খুব ভালোই লাগবে। কিন্তু মোহিতবাবু আমায় বলছেন যখনই প্রথম ওইখান দিয়ে ওনারা ঢোকেন তখনই ওনার ওয়াইফ ওনাকে বলেন যে এই জায়গাটা তোরা ভালো লাগছে না, আরও কিছু দেখে তারপর ঠিক করব। কিন্তু যেহেতু অনেকক্ষণ ধরেই ওনারা খুঁজছিলেন এবং ওনারা খুব ক্লান্ত ছিলেন এবং জায়গাটা ওনারা ভালোই লেগে যায়, বেশ অনেকটা পাহাড়ের উপরে আর এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে আর আশেপাশে কেউ নেইও, তো উনি মোহিতবাবু বলেন না ঠিক আছে কোনো অসুবিধা নেই, এখানেই থেকে যাই, মাত্র তো 2টো রাত, না থাকার কি আছে। তো কিন্তু ওনার ওয়াইফের কিন্তু জিনিসটা অতটা, মানে প্রথমে ঢুকেই একটা নেগেটিভ ভাইভ, যেটা উনি পরে বলছেন যে নেগেটিভ ভাইভ কিন্তু ফিল হচ্ছিল ওনার ওয়াইফের। এবং ওনারা যখন পৌঁছন তখন কিন্তু অনেকটা দুপুর ক্রস হয়ে প্রায় বিকেলের দিকের মতো সময়, এবং ওই জায়গাটা খুব কুয়াশা হয়ে থাকে ওই জায়গাটা স্পেসিফিক্যালি। তো সেখানে ওনার খুব একটা বাজে রকমের একটা নেগেটিভ ভাইভ ওনার ওয়াইফের মনে হয়। সে সময় অতটা উনি পরিষ্কার করে ওনার হাজব্যান্ডকে বলেন না, কিন্তু পরবর্তীতে উনি বলেন সব ঘটনা ঘটে যাওয়ার পরে। যাই হোক, তো ওনারা এখানেই থাকার সিদ্ধান্ত নেন এবং ওদের 2টি ঘরের ভেতর থেকে একটি ঘর ওদের জন্য খুলে দেওয়া হয়। তো ঘরটির বর্ণনা একটু দিয়ে রাখি। ঘরটি যেটা মোহিতবাবু বলছেন যে ঘরটি খুব সাধারণ ঘর এবং বোঝা যাচ্ছে ঘরটি খুব, মানে এই হোমস্টে তৈরি করার জন্য এই ঘরটিকে কিন্তু খুব বেশি পরিমাণে চেঞ্জ করা বা প্রচুর রং করা বা সাজানো এরম বিশেষ কিছু এরা করেননি। মানে এই ঘরটা মোটামুটি ধরুন কেউ একটা ছিল, সেখান থেকে সামান্য একটু গুছিয়ে ঘরটাকে দিয়ে দেওয়া হয়েছে। ঘরটিকে আলাদা করে ডেকোরেশন করা বা গোছানো ওরম বিশেষ কিছু নেই। এবং সেটাও হয়তো একটা কারণ, যেটা আমার মনে হয়েছে যে এখানে কিন্তু কেউই সেভাবে হয়তো থাকে না, সেটা খালি পড়েছিল, নিশ্চয়ই কোনো কারণেই অতটা ভালো নয়, এই জন্যই হয়তো খালি পড়েছিল। তো ওখানে ওরা অনেক দূর এসেছিলেন বলে ওনাদের খিদেও পেয়ে গিয়েছিল। তো ওনারা ওখানেই হোমস্টেতে যেরকম হয় ওখানেই লাঞ্চের ব্যবস্থা ওনাদের করে দেওয়া হয়। এবং যখন লাঞ্চের জন্য বলা হয় তখন এনারা বলেন, মানে মোহিতবাবুরা বলেন যে আমাদের লাঞ্চটা ঘরেই দিয়ে দিন, তাহলে আমরা ঘরেই খাওয়া দাওয়া করে নেব। তো কিন্তু যে হোমস্টের যে মালিক, মানে এই বাড়িটার যে মালিক, তারা কিন্তু কিছুতেই সেটাতে রাজি হয় না, যে ওরা বলে যে না, ঘরে কোনোভাবেই খাওয়া দাওয়া যাবে না, তো বাইরে একটা জায়গা রয়েছে এবং সেখানেই কিন্তু খেতে হবে।
তো ঠিক আছে, খাওয়া দাওয়া সব মিটে যাওয়ার পরে কিন্তু অনেকটাই বিকেল মতো হয়ে গিয়েছিল, মানে আলো অনেকটাই কমে এসছে। তো ওনারা ফ্রেশন আপ হওয়ার জন্য যখন ঘরে ঢুকছে, তখন একটা জিনিসের দিকে চোখ যায় মোহিতবাবু, সেটা হচ্ছে খুবই অদ্ভুত। সেটা হচ্ছে যে এই যে দরজাটা, ওই ঘরটির যে দরজাটা ভেতর থেকে যখন বন্ধ করে ওরা, এমনি সময় চোখে পড়েনি, যখন ভেতর থেকে ঢুকে বন্ধ করে দেয়, লক করে, তখন, এবং দরজাটা কিন্তু পুরোনো দিনের দরজা, মানে দুদিকের পাল্লা, যখন বন্ধ করে আটকে দেয়, তখন দেখে যে দরজাটার ভেতরের দিকের অংশে কিছু অন্য ভাষা, যে ভাষাটা হিন্দিও না, যে ভাষাটা সংস্কৃত নয়, যে ভাষাটা বাংলাও নয়, কোনো একটি ভাষায় একটা স্ক্রিপচার লেখা, এবং সেটা কিন্তু সম্পূর্ণ দরজার একদম মাথা থেকে পা অবধি একটা স্ক্রিপচার লেখা। তো প্রথমে জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগে মোহিতবাবুর। উনি বলেন বোধহয় এটা কোনো ওদেরই হয়তো কোনো একটা কিছু লেখা আছে, কোনো যেমন প্রেয়ার ফ্ল্যাগস হয় সেরকমই হয়তো কোনো প্রেয়ার বা কিছু হয়তো লেখা আছে। কিন্তু মোহিতবাবুর যে ওয়াইফ, উনি কিছু মানুষের কিছু ক্ষমতা থাকে যে তারা কিন্তু নেগেটিভ ভাইভ বুঝতে পারে, যে কোনো খারাপ কিছুর উপস্থিতি বা কোনো কিছু একটা খারাপ ঘটতে চলেছে, এরকম কিছু অভিজ্ঞতা কিন্তু অনেকের মধ্যে এমন ক্ষমতা থাকে যেটা তারা বুঝতে পারে। আমার নিজের জীবনেও আমি এরকম বুঝেছি যে কিছু সময় আমরা নিজেরা বুঝতে পারি যে কিছু একটা হয়তো খারাপ কিছু ঘটতে পারে। তো ওনার কিন্তু ওটা দেখে খুবই চমকে যান, উনি আতঙ্কিত হয়ে ওঠেন যে কি, এটা তো ঠিক নয়, এরকম হওয়ার কথা নয় কোনো ঘরে এরভাবে একটা। তার উপরে যেটা ছিল সেটা হচ্ছে একটা লালচে কালো টাইপের রং দিয়ে ওই পুরো স্ক্রিপচারটা লেখা ছিল। এবং তারপরে যেটা খুবই অদ্ভুত, সেটা হচ্ছে ঠিক দরজা থেকে এই 5-6 হাত দূরে একটা কালো লাইন ঘরের এপাশ থেকে ওপাশ দাগ কাটা রয়েছে। মানে একটা দাগ, ধরুন যেভাবে দাগ কাটা থাকে কোর্টে, সেরকম একদম এপাশ থেকে ওপাশ একটা কালো দাগ ঘরের মধ্যে দিয়ে চলে গেছে, এবং তার ধরুন 3 ফুট পরে দরজাটা। এটা কী কারণ সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তো এগুলো দেখে ওদের একটু অদ্ভুতই ফিল হয়, এবং ঘরটা বন্ধ করার কিছুক্ষণ পর, মানে বিকেলবেলা, একটা সোঁদা গন্ধ ঘরের ভেতর ওরা পায়। প্রথমেই একটা সোঁদা গন্ধ ঘরের ভেতর ওরা পায়। এরপর ওরা ঘরে ঢুকে দেখে যে ঘরের যে আসবাবগুলো রয়েছে, সে আসবাবগুলোও কিন্তু এরকম নয় যে কোনো গেস্ট আসবেন বলে একদম নতুন কোনো আসবাব। দেখে মনে হচ্ছে আসবাবগুলো এখানকার কোনো স্থায়ী বাসিন্দা, বা হতে পারে ওনাদের নিজেদের ইউজ করা কোনো আসবাব, এখানে ফার্নিচারসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। একটা টেবিল দেওয়া ছিল, সেই টেবিলটার মধ্যেও অনেক ইউজের দাগ বোঝা যাচ্ছে। একটি টেবিল, একটি চেয়ার এবং একটি বিছানা, এবং জামা কাপড় রাখার জন্য একটা ছোট্ট একটা কাবার্ডের মতো, এবং সেগুলো সবই প্রচণ্ড পুরনো, এবং সেগুলো প্রচুর ব্যবহার হয়েছে বোঝা যাচ্ছে। এবার ওরা যখন বিছানাটায় লক্ষ্য করে, সেটাও খুবই পুরনো দিনের স্টাইলে, যেরকম ওখানকার পাহাড়ি বিছানাগুলো হয়ে থাকে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা চোখে পড়ে, সেটা হচ্ছে ঘরের মধ্যে একটা ছবি রয়েছে, এবং ছবিটা বেশ পুরনো, এবং সেই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে অনেক বয়স্ক লোক এবং অনেক ছোট লোকেরা, হতে পারে ওদেরই ফ্যামিলির কোনো পিকচার যেটা ওখানে রয়েছে। এরকম জেনারেলি কিন্তু হয় না কোনো গেস্টের রুমের। তারপরে আরেকটা জিনিস যেটা আমাকে মোহিতবাবু বলছেন, যে এগুলো সমস্ত টেল সায়েন্স ছিল, যেগুলো আমরা আগে লক্ষ্য করেছি কিন্তু বুঝতে পারিনি, যে ঘরের মধ্যে একটা তীব্র সোঁদা গন্ধ, যেটা সময়ের সাথে সাথে বাড়তে শুরু করে। এভাবে যখন প্রায় 6টা 6:30 বাজে, যখন ওদেরকে ডাকা হয় যে স্ন্যাক্স দেওয়া হবে এর জন্য, কারণ ওখানে একটা কালচার আছে যে নর্মাল দুপুরের খাওয়ার পরে একটা স্ন্যাক্স কিন্তু অ্যাজ এ পার্ট অফ দ্য রেন্ট থাকে হোমস্টেতে। তো সেখানে যখন ডাকা হয়, তখন এরা গিয়ে, মানে মোহিতবাবুরা গিয়ে ওনাদেরকে বলেন যে ঘরের মধ্যে কিন্তু একটা প্রচণ্ড সোঁদা গন্ধ পাওয়া যাচ্ছে,
একটা রুম ফ্রেশনার টাইপের কিছু পাওয়া যাবে কি, কারণ ঘরের মধ্যে কিন্তু বাজে গন্ধ পাওয়া যাচ্ছে। তখন সেটা শুনে এরা বলেন যে গন্ধ হওয়ার তো কোনো কথা নয়। তখন এরা ঘরের ভেতর আসেন, ঘরের ভেতর এসে দেখেন যে এর মধ্যে কিন্তু ওনারা বলেন না আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না, মানে ওরা কিন্তু সম্পূর্ণ অস্বীকার করে যান যে ঘরের মধ্যে একটা গন্ধ আছে। কিন্তু মোহিতবাবু বলছেন ডেফিনেটলি একটা প্রচণ্ড বাজে গন্ধ, সোঁদা গন্ধ যেটা পাওয়া যাচ্ছিলো, এবং সেটা কিন্তু ওরা চারজনেই ফিল করছিলেন। তো ওনারা অস্বীকার করে চলে যাওয়ার পরে ওনার যেটা রুম ফ্রেশনার তো ওনারা পাননি, তার পরিবর্তে ওনাদের যে পারফিউমের বটল বা বডি স্প্রের যে বটল আছে সেই স্প্রে করেই ওরা কিন্তু ওই যে ফাউল স্মেলটা, যে বাজে গন্ধটা ঘরের ভেতর ছিল, সেটাকে ঢাকার চেষ্টা ওনারা করেন। এরকম করে রাতে ডিনার অবধি এভাবেই কেটে যায়। তো ওনারা প্রতি মুহূর্তেই ভাবছিলেন যে ঘরটা কি নেওয়া ঠিক হলো, কেননা যে লোকগুলো, সেই লোকগুলোর ব্যবহারও ওদের কিন্তু ওই যখন ওরা অস্বীকার করে গেল এবং ওদের সঙ্গে খুব বাজেভাবে বিহেভ করলো যে আপনারা কি পাগল লোক নাকি, আপনারা কি গন্ধ করছেন, এখানে এত লোক আসে, অমুক তমুক, বাজে কথা বলবেন না, খুব বাজে ব্যবহার করে ওদের সঙ্গে অ্যাকচুয়ালি। তার জন্য কিন্তু ওদের ব্যাপারটা খুব খারাপও লাগে। ওরা ভাবে যে এখানে থেকে কি ভুল করলাম। এবং আরও একটা ভয়ও ওনার ওয়াইফের হতে থাকে যে বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আছি এবং এটা একদম একটা প্রান্তে, তো সেইখান থেকে কিন্তু আশেপাশে কিছু ঘটনা যদি ঘটেও আশেপাশে কিন্তু হেল্প পাওয়ার মতো কিছু নেই, যেরকম হয় এই পাহাড়ি জায়গাগুলো। তবে ওদের একটা ভরসা ছিল, যেহেতু ওরা নিজেরা গাড়ি বুক করে এসছে এবং ওনার যে ড্রাইভার, সে ড্রাইভারের কথাটা একটা প্রসঙ্গটা বলতে ভুলে গেছি, যে ওনার যে ড্রাইভার, সে ড্রাইভারও কিন্তু ওইখানে ঢোকার পরে কিছুক্ষণ পর, যেহেতু ড্রাইভার পাহাড়ি লোক, তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারে। তো সেই ড্রাইভার কিন্তু কিছুতেই ঘরের ত্রিসীমানায় থাকতে আজই হয়নি। ওখান থেকে বেরিয়ে একটা ছোট জায়গা মতো আছে যেখান দিয়ে গিয়ে পাহাড়টা একটা উঠে যাচ্ছে, সেখান দিয়ে গিয়ে একটা ভিউ পয়েন্টও আছে। তো সেইখানেই ড্রাইভার নাকি থেকে যাবে, ড্রাইভারের অভ্যেস আছে, ড্রাইভারের কোনো অসুবিধা হবে না, বা আশেপাশে একটু নেমে গিয়ে কোথাও একটা পানশালা বা কোথাও একটা থেকে যাবে বললো, কিন্তু ও কিছুতেই এখানে থাকবে না, ও কিছুতেই কারণটা ভাঙতে চাইল না। তো কিন্তু আরেকটা বিষয় বলি, যেটা মোহিতবাবু বলছিলেন যে ড্রাইভার কিন্তু ওনাদেরকে বলছিলেন যে আপনারা আরেকটু দেখতে পারেন, আপনি যদি না চান, আপনাদের মানে এটা কি আপনাদের খুব ভালো লাগছে, মানে উনিও কিন্তু কথা ঠারে বোঝাতে চেয়েছিলেন যে জায়গাটা ভালো নয়। সেটা লোকগুলো ঠকাচ্ছে বা বাজে ব্যবহার এসব কারণ হতে পারে, কিন্তু আসল কারণটা কিন্তু এসবের অনেক ঊর্ধ্বে ছিল, যেটা আপনাদেরকে এখন আমি বলবো। কারণ তখনও কিন্তু কিছুই ঘটেনি, এটা বলতে পারেন ঘটনাটা শুরু। সেটা হচ্ছে এই যে সোঁদা গন্ধ, একটা পচা গন্ধ যেটা আস্তে আস্তে কনভার্ট হয়ে চলেছে, যে গন্ধটা এত বেশি পচা গন্ধ ঘরের ভেতর আসছে, এরকম হওয়ার পরে যখন ওরা রাতের খাওয়ার খেতে ওদেরকে ডাকে, তখন ওরা দেখে যে ওদেরকে খেতে দেওয়া হচ্ছে একটা অদ্ভুতভাবে মানে ওই ঘর থেকে বেরিয়ে, যেখানে খোলা আকাশের নিচে একটা টেবিল চেয়ার পাতা রয়েছে, দিনের বেলা যেখানে খেতে দেওয়া হয়েছিল সেখানে দেওয়া হয়নি। এটা খুবই অদ্ভুত বিষয়। এবং খোলা আকাশের নিচে বলছে, এখানে এইভাবেই নাকি লোকজন খেতে পছন্দ করে, একটা বেশ পাহাড়ের মধ্যে এভাবে পরিবেশে খাওয়া। তো এবং সবচেয়ে অদ্ভুত বিষয়, ওনাদের খাওয়ার প্রথমে একটা ছোট্ট বাটি করে একটা লালচে রঙের একটা কিছু চাটনি টাইপের কিছু দেওয়া হয়, এবং যেটা মোহিতবাবুর যে ওয়াইফ, উনি নিজেও খাননি এবং বাচ্চাদের খেতে বারণ করেন, কারণ ওনার মন প্রচণ্ড খুঁতখুত করছিল। কিন্তু মোহিতবাবু কিন্তু জিনিসটা খেয়ে ফেলেন, এবং মোহিতবাবু বলেন যে জিনিসটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার কেমন মাথাটা একবার টাল দিয়ে উঠল। এবং ওনাদেরকে জিজ্ঞেস করার পরে ওনারা কিন্তু কিছুই বলেন, ওরা যেটা পাহাড়টা চাটনি এটা বলছে। তো তারপরে এবং ওটাতে ওনারা কিন্তু সত্যি একটু, আপনারা ভেবে দেখতে পারবেন যে ওখানে আশেপাশে কেউ নেই, ওদেরকে জিনিস খাওয়ানো হচ্ছে, ওরা কিন্তু বেশ ভয়ই হয়ে যায়। এবং মোহিতবাবুর স্ত্রী ওনাকে বলতে থাকেন যে তুমি কেন খেলে ওই জিনিসটা, অচেনা জিনিস, অচেনা জায়গায় তুমি ভাবে খেয়ে নিচ্ছ জিনিসটা, যেটা বুঝতে পারছো না। তো যাই হোক, তো এইটা হওয়ার পরে ওরা দেখে যে ওদের সঙ্গে বাকি যে লোকেরা রয়েছে তারা কিন্তু বেশি কেউ কথা বলছে না, এবং
ওরা যখন ওই দরজা দিয়ে দিচ্ছে, নিজের ঘরে এসে দরজা দিয়ে দিচ্ছে, তখন দরজা দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওখান থেকে বাইরে বেরিয়ে জাস্ট দৃশ্যটা দেখার জন্য, সামনের দৃশ্যটা দেখার জন্য মোহিতবাবু যখন বাইরে বেরোয় তখন দেখে যে ওই যে ঘরের যে মালিক, ওই মালিকের সঙ্গে কিন্তু ওনার ওয়াইফ দুজনেই খুব বয়স্ক এবং বয়স্কা। তারা বাড়ি থেকে গুটি গুটি পায়ে ওই যে পাহাড়ি পথ, ওই পথ দিয়ে কোথাও যেন চলে যাচ্ছে। এটা দেখে ওনার আরও বেশি ভয় হয় যে ওরা কি চলে গেল, মানে এই গোটা বাড়িতে ওরা 4 জন ছাড়া আর কেউ নেই। অনেকক্ষণ উনি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন, দেখেন যে ওনারা কিন্তু কেউ ততক্ষণের মধ্যে অবধি কেউ ফিরে আসেনি। অত্যন্ত চিন্তায় ঘরে ফিরে এসে মোহিতবাবু দরজাটা ভালো করে বন্ধ করে দেন এবং ভালো করে দেখেন দরজাটা শক্তপোক্ত আছে কিনা। কারণ মানুষের মনে এই ধরনের অনেক সময় এরকম ভয় আসতে থাকে যে কোনো কিছু বাজে কিছু ঘটবে না তো। এই ভয়টা কিন্তু ওনাদের মনে ছিল। তো ওনারা অনেকক্ষণ পর ভেতর থেকেই একটা আওয়াজ শুনতে পান যে বাইরে থেকে বোধহয় একটা কেউ হাঁটা চলার আওয়াজ। উনি মোহিতবাবু বাইরে যেতে চান, কিন্তু ওনার ওয়াইফ ওনাকে বারণ করেন বাইরে যাওয়ার জন্য। এবং আরও অদ্ভুত বিষয়, আমরা অনেকেই জানি যে তিনচুরিতে অনেক জায়গাতেই কিন্তু সিগন্যালে একটা প্রবলেম আছে। ওনারা যখন চেক করেন যে দেখেন যে ওনাদের মোবাইলের, দুজনের মোবাইলের, একজনের মোবাইলেরও সিগন্যাল নেই, কোনো কল যাচ্ছে না। তো ইভেন ওনারা চেষ্টা করছেন ড্রাইভারকে ফোন করে ডেকে নিয়ে আসার জন্য, যে এখানে ওনারা থাকতে সাহস হচ্ছে না, অন্য কোথাও টাকা যা গেছে কোনো ব্যাপার না, কিন্তু ড্রাইভারকেও কল যাচ্ছে না এবং দরজা খুলে বেরোনোর সাহসও ওনাদের হচ্ছে না। ওনাদের কিন্তু এই মুহূর্তে ভয়ের বা ভূত জাতীয় কোনো রকম চিন্তা কিন্তু ওদের মাথায় আসছে না। ওনাদের মাথায় আসছে যে ওদের সঙ্গে কিছু খারাপ কিছু হয়ে যেতে পারে। এবং আমরা জানি যে মানুষের থেকে বেশি ভয়ঙ্কর কোনো জীব তো নেই। তো এরকম একটা অবস্থায় অনেকক্ষণ ধরে ওরা চুপচাপ নিঃশ্বাস চেপে চুপচাপ ওরা কিন্তু খাটের মধ্যে বসে থাকে। যেহেতু ওরা বেশি কিছু বলতেও চাইছে না, কারণ একটা বাচ্চাগুলো রয়েছে, ওরাও কিন্তু ভয় পেয়ে যাবে, ওরা কান্নাকাটি শুরু করে দিতে পারে। তাই ওরাও কিন্তু খুব চুপচাপ নিজেদের মধ্যে হালকা স্বরে কথা বলে চুপচাপ অপেক্ষা করছে যে বাইরের আওয়াজগুলো মিটিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর বাইরের সমস্ত আওয়াজ নিস্তব্ধ হয়ে যায় এবং ওরা বুঝতে পারে যে হয়তো ওই যে মালিক দম্পতি, বৃদ্ধ এবং বৃদ্ধা, তারা হয়তো সেখান থেকে ফিরে এসেছেন। হয়তো ওরা এমনিই ভয় পাচ্ছে, এখানে হয়তো তেমন কিছুই নেই। মানুষের মন অনেক সময় ভয় পেলে এরকম হয়। তো ওরা লাইট অফ করে শুয়ে পড়ে। তখন বাজে প্রায় রাত্রি 10টা মতো হবে। পাহাড়ে 10টা কিন্তু অনেক রাত। লাইট বন্ধ করে ওরা ঘুমিয়ে পড়ে এবং শুয়ে পড়ার পর কিছুতেই ঘুম আসতে চায় না। শুয়ে পড়ার পর ওদের সবচেয়ে প্রথম যেটা মনে হয় সেটা হচ্ছে যে ওরা এই প্রথম বুঝতে পারে দৃঢ়ভাবে যে এই পচা গন্ধটা আসছে ওদের খাটের ভেতর থেকে। এবং ওদের যে খাট, সে খাটের যে চাদর, সে চাদর কিন্তু অনেকটা লম্বা। সে চাদর খাট থেকে নেমে গেছে মাটি বা মেঝে অবধি। তাই ঘর থেকে ঢুকলে বা এমনি বিছানার দিকে তাকালে মেঝে, ওই খাটের তলাটা কিন্তু দেখা যাচ্ছে না। ওরা পরিষ্কার বুঝতে পারে যে গন্ধটা কিন্তু ভুরভুর করে আসছে, একটা পচা গন্ধ, যেটা কিন্তু ওই খাটের তলা থেকে। এবং সেটা বুঝতে পারে কিন্তু হাজব্যান্ড, ওয়াইফ কিন্তু, মানে মোহিতবাবু বুঝতে পারেন, ওনার ওয়াইফ কিন্তু বুঝতে পারেন না। এবং বাচ্চাগুলি কিন্তু ঘুমিয়ে পড়েছে। মোহিতবাবু ভাবেন যে উঠে একবার বাথরুমও যাবেন আর তার সঙ্গে লাইট চালাবেন। উনি মোবাইলের লাইট দিয়ে উঠে যখন লাইট অন করতে যান বাথরুম যাবেন বলে, দেখেন যে সুইচ অন করলেও লাইট অন হয় না। ঘরের কোনো লাইট নেই, একটা বাজে গন্ধ বিছানার তলা থেকে আসছে। এমন সময় ওনারা দেখতে পান যে বাইরে যে হালকা আলো থাকে
সে চাঁদের আলো হতে পারে, এমনি এনভায়রনমেন্টাল লাইট যেটা হয়, তাতে ওই কাঁচের জানলা দিয়ে বাইরে মনে হচ্ছে বেশ কিছু মানুষ বা ছায়ামূর্তি বাইরে দাঁড়িয়ে রয়েছে কিছু একটা অপেক্ষায়, এবং তাদের মুখগুলো জানলার কাঁচের খুব কাছাকাছি, এবং এটা স্পষ্ট দেখতে পান মোহিতবাবু। এবং ভয় সৃষ্টি যাতে না হয় এজন্য কোনোভাবেই এই কথাটা ওনার ওয়াইফকে উনি বলেন না, কিন্তু উনি স্পষ্ট দেখতে পারেন যেন যেভাবে মানুষ খাঁচায় কোনো পশুকে দেখে সেইভাবে যেন বেশ কিছু লোক ওই জানলার কাঁচের খুব কাছাকাছি মুখ চেপে ভেতরে দেখার চেষ্টা করছে। মুখগুলি একটিও স্পষ্ট নয়, কিন্তু ওই ছায়ামূর্তিগুলো দেখে মোহিতবাবুর রক্ত প্রায় জল হয়ে যায়। এইবার উনি বিছানায় উঠে বসেন, বাথরুমে যান না, এবং বিছানায় উঠে বসার সময় ওনার এক মুহূর্তের জন্য মনে হয় ওনার ঠিক উঠে যাওয়ার মুহূর্তে ওনার পাটা কেউ যেন ধরল বিছানার ঠিক তলা থেকে। ওনার গোটা শরীর থরথর করে কেঁপে ওঠে। আপনি ভেবে দেখুন যে আপনি তাকিয়ে দেখছেন বিছানায় বসে যে আপনারই বিছানার তলায় নেমে থাকা চাদরের ভেতর থেকে একটা পচা গলা টাইপের হাত বা কোনো কিছু একটা বেরিয়েছিল, যেটা আস্তে করে খাটের ভেতর ঢুকে গেল। এবার আপনি কি করবেন ভেবে দেখুন। ঘরের মধ্যে একটা পচা গন্ধ, বাইরে দেখতে পাচ্ছেন অজস্র মুখ, এবং এইবার উনি ভাবলেন এবার অন্য ওয়াইফকে ব্যাপারটা না বললেই নয়। অন্য ওয়াইফকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি দেখতে পাচ্ছ জানলার বাইরে এরকম কিছু? এবং সবচেয়ে অদ্ভুত বিষয়, ওই জানলার বাইরে ওনার ওয়াইফ কিছুই দেখতে পারছেন না। ওনার কাছে মনে হয়েছে কোনো কিছুই নেই, কিন্তু মোহিতবাবু বলছেন উনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন জানলার বাইরে ওরকম একটি দৃশ্য। কিন্তু ওনার মনে হয়েছে যে ওনার এই মুহূর্তে, আমি জানি না, আমি হলেও পারতাম না, আপনারাও জানি না পারবেন কি না, ওই মুহূর্তে মোবাইলের লাইট দিয়ে বিছানার তলার চাদর সরিয়ে দেখার মতো সাহস ওনাদের হয়নি। ওনার মনে হয়েছে যে উনি যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে যেতে পারেন। ঘরের মধ্যে একটা তীব্র পচা গন্ধ, এবং ওনার মনে হচ্ছে উনি একটা কিছু তার সঙ্গে শব্দ শুনতে পাচ্ছেন, কোনো একটা মানুষ বা কোনো একটা পশু বা কোনো একটা জন্তু বা কোনো একটা কিছু এই ঘরের মধ্যেই রয়েছে, এবং সেটা কিন্তু খুব বাজেভাবে উপস্থিতিকে জানিয়ে দিচ্ছে। সেটা কি তার খাটের তলায় রয়েছে? এটা ভেবে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিছু একটা ভয়ঙ্কর কিছু উনি বুঝতে পারেন যে ওনারা কিন্তু ওরা বাজে জায়গায় চলে এসেছেন। এবং ওনার মুখের অবস্থা দেখে এবং ভয় পাওয়ার অবস্থা দেখে যে শুধু কান্নাটুকু বাকি রয়েছে, অজ্ঞান অবস্থা, এই চিন্তায় যে এবার কী হবে, দেখে ওনার ওয়াইফের, যেটা বলেছিলাম, ওনার মধ্যে কিছু একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে যেটার ফলে উনি বুঝতে পারেন। উনি তখন বলেন যে এই ঘরটি ভালো নয়। তখন ওনারা ভগবানকে ডাকতে থাকেন, নিজের ঈশ্বরকে ডাকতে থাকেন, এবং ওনারা ক্রমাগত মন্ত্র পাঠ করতে থাকেন যেটুকুতে ওনারা জানেন। এবং তার সঙ্গে ওনারা, যেহেতু নেটওয়ার্ক নেই, ইন্টারনেটও নেই, তার ফলে কোনো কিছুই কিন্তু ওনারা করতে পারছিলেন না যে ইউটিউব থেকে বা কোনো কিছু থেকে এই ধরনের কোনো মন্ত্র চালানো বা হনুমান চালিসা চালিয়ে দেওয়া, যেগুলো নর্মাল মানুষ জানে যেরকম একটা বিপাকে পড়লে করা যায়, সেরকম কিছু ওনারা করতে পারছেন না। কিন্তু ওনার মনে হচ্ছিল যে যাই হোক ওনাদের হয়তো ক্ষতি করতে এটা পারবে না। এমন সময় ওনার নিজের মনে পড়ে, ওনার মিসেসের মনে পড়ে যে এই যে কালো দাগটা রয়েছে, নিশ্চয়ই ওটার কোনো কারণ রয়েছে, এবং ওই যে স্ক্রিপচারটা লেখা, ওটারও নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তো উনি বলেন যে এই যে কালো দাগটা, চলো আমরা বিছানা থেকে নেমে গিয়ে ওই কালো দাগটার এই পাশে গিয়ে দাঁড়াই। তখন ওনারা কালো দাগটার ঠিক ওই পাশে যে মুহূর্তে দাঁড়ান,
সেই মুহূর্তে দুজনেই দেখতে পান যে ওই ঘরের ভেতর একজন নয়, অনেক মানুষ বা অনেক আত্মা বা ছায়া রয়েছে। কোনো একটি ছায়া বসে রয়েছে চেয়ারে, কোনো একটা ছায়া বিছানায় শুয়ে রয়েছে, আর একটি ছায়া দেখা যাচ্ছে বিছানার ঠিক তলায়। এবং সেই ছায়াটি মনে হয়েছে উপুর হয়ে পড়ে রয়েছে এবং তার দুটি হাত বাইরে বেরিয়ে রয়েছে। এবং এই দৃশ্য ওরা দেখতে পায় স্বামী স্ত্রী, এবং তাদের বিছানায় কিন্তু তাদের দুটি সন্তান কিন্তু শুয়ে রয়েছে। এবং যে মুহূর্তে এক পা তারা ভেতরে ঢুকে পড়ে তখন কিন্তু দৃশ্যগুলি তারা দেখতে পায় না। তখন বুঝতে পারে যে কোনোভাবে এই রেখা দ্বারা এদেরকে বেঁধে রাখা হয়েছে এই জায়গায়। এবং ওই মুহূর্তে ওরা বুঝতে পারে যে ওদের দুজনেরই মানে হাতের মধ্যে আর মোহিতবাবুর পায়ে একটা কালশিরে টাইপের দাগ, যেমন চামড়াটা মনে হচ্ছে খুব শুকিয়ে গেছে। তখন মুহূর্তে ওনার ওয়াইফ, যেটা আমি আগেও বলছি আমার ওয়াইফের মধ্যে কিছু ক্ষমতা রয়েছে, নাহলে সবাই এগুলো বুঝতে পারে না, বুঝতে পারেন যে এই যে ঘরের ভেতরে এদেরকে বেঁধে রাখা হয়েছে এরা কোনো ভালো কাজের জন্য নয়, এটা কোনো খারাপ কাজের সিদ্ধির জন্যই এদেরকে করা হচ্ছে। এবং আমরা বুঝতেও পারছি না, মানে মোহিতবাবুরা বুঝতেও পারছেন না যে ওনাদের কোনো রকমভাবে কিন্তু কোনো ক্ষতি নিশ্চয়ই হয়ে যাচ্ছে সেই মুহূর্তে। এবং ওরা বুঝতে পারে যে এইভাবে রাত কাটানো সম্ভব নয়, যেভাবেই হোক ওদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো ওরা দুটো মোবাইলের আলো তীব্রভাবে জ্বালান এবং তারপরে ওই ভগবানের নাম করতে করতে ওই মুহূর্তে, কারণ ওরা বুঝতে পারছে ওরা ওই দিকে এক মুহূর্তের জন্য ওরা ওই লাইনের ওপারে দাঁড়িয়ে ওই ঘরের বিভৎস রূপ কিন্তু দেখতে পেয়েছে, যে ঘরের ভেতর ওরা ছাড়াও মিনিমাম 3 থেকে 4টি আত্মার অবস্থান রয়েছে। এবং সেটা যেহেতু এরা 3জন, যেটা পরবর্তীতে মনে হয়েছে যেহেতু একমাত্র মোহিতবাবুই সেই অদ্ভুত ব্যাপারটা খেয়েছিল, তার জন্য মোহিতবাবুর উপর সরাসরি কিন্তু পা ধরে ফেলেছিল সেই আত্মাটা, বা কোনো রকমভাবে অ্যাট্যাক করতে পেরেছিল। বাকি লোকের সঙ্গে কিন্তু কোনো রকম ইন্টারাকশান করতে পারেনি। আমার মনে হয়েছে, আমার নিজের পার্সোনালি মনে হয়েছে যে এই যে পার্টিকুলার জিনিসটা ওদেরকে খাওয়ানো হয়েছিল ওটাকে বলা হয় মার্কার। এবং বিভিন্ন এই সাধনতন্ত্রে বা এই ধরনের যে ব্ল্যাক ম্যাজিক করা হয়, এখানে মার্কারের একটা প্রচলন রয়েছে। সে সমস্ত মার্কার তৈরি করা হয় বিভৎস জিনিসপত্র দিয়ে, সেগুলো আমি নাম উল্লেখ করতে চাইছি না। অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো এই মাধ্যমে আমি উল্লেখ করতে চাই না, সেগুলোর মাধ্যমে মার্কার তৈরি করা হয় এবং সেই মার্কার দিয়েই ওদেরকে কোনোভাবে মার্ক করে দেওয়া হয়েছিল মোহিতবাবুকে। তো তার জন্য ওনার ওপর সরাসরি অ্যাটাক করতে পেরেছিল। তো ওদেরকে যেভাবেই হোক সেখান থেকে বেরিয়ে যেতে হবে, এই ডিসিশন ওরা নেয়। ওরা ওই দুটি মোবাইলের লাইটেই যেটুকু ওরা আনপ্যাক করেছিল তাড়াতাড়ি করে গুছিয়ে নেয় এবং ভগবানের নাম করে ওরা দরজাটা খোলে। এবং দরজাটা খোলা মাত্র একটা বলে যে মোহিতবাবু বলছেন যে দরজাটা খোলা মাত্র একটা মনে হলো যে ওদের দুজনেরই কানের কাছে কেউ জোরে চটাস করে একটা আওয়াজ করলো। খুবই অদ্ভুত, আমি এরকম ঘটনা আগে কখনো শুনিনি, মানে এরকম অভিজ্ঞতা। মানে ওই জায়গায় থাকলে আমি নিজে মানে জ্ঞানে থাকতাম কিনা আমার নিজেরও সন্দেহ আছে। তো ওরা বলে যে এখানে থাকা সম্ভব নয়। তখন অনেক রাত, মানে প্রায় 11টা সাড়ে 11টা হবে। তো ওনাদের বিশ্বাস ছিল যে ওখান থেকে জাস্ট একটুখানি বাগানের মধ্যে বেরোলেই, মানে ওখান থেকে বাগানটা বেরিয়ে যেখান থেকে ওরা গাড়ি রেখে উঠেছিল সেই জায়গায় পৌঁছলেই কিন্তু ওরা ঠিক ফোনে নেটওয়ার্ক পাবে, কারণ ফোনে নেটওয়ার্ক তখন ওখানে ছিল। তো ওখান থেকে একটুখানি বেরিয়ে ওরা ওখানে খুব তাড়াতাড়ি করে ওরা ঘর থেকে বেরোয় এবং মানে ওরা দুজন এবং সঙ্গে দুটি বাচ্চা এবং মাল
বাইরে বেরিয়ে ওরা বাইরে দাঁড়িয়ে থাকে। বাইরে দাঁড়িয়ে ওরা পিছন ফিরে দেখার মতো সাহস ওদের মধ্যে ছিল না যে সত্যি কি ঘরের বাইরে জানলায় কিছু রয়েছে, কিন্তু ওরা এইটুকু বুঝতে পারে যে ঘরের ভেতর যা রয়েছে সেটা ঘরের ভেতরেই রয়েছে, এবং ঘরে বাইরে থেকে ঘরে বেশি বেশি ভয়, বাইরে অতটা ভয় নেই। তো বাইরে ওখানে পৌঁছে ওরা সঙ্গে সঙ্গে মোবাইলে ফোন করে। 3বার 4বার ট্রাই করার পরে ওখানে মোবাইলে নেটওয়ার্ক ওরা পায়, এবং ফোন করার পরে 3-4বার ফোন করার মধ্যেই কিন্তু ড্রাইভার ফোন তোলে, এবং সে প্রায় ঘুমিয়ে পড়েছিল। এবং ড্রাইভারটি খুব ভালো ছিল, এবং ওনারা বলেন যে প্রথমেই হেল্প করতে থাকে ওনার ওয়াইফ, যে তখন ড্রাইভার বুঝতে পারে, এবং ড্রাইভার নিজেরও বলেছিল যে ওর জায়গাটা কিছু অদ্ভুত লেগেছিল। তো ড্রাইভার, এবং আমরা জানি পাহাড়ের লোকেরা খুবই ভালো হয়, যারা ভালো হয় তারা খুবই ভালো হয়। তো উনি মানে 5-7-10 মিনিটের ভেতরেই, 5 মিনিটের ভেতরে, 10 মিনিটও না, 5 মিনিটের ভেতর উনি গাড়ি নিয়ে সেখানে চলে আসেন। এবং এরা সঙ্গে সঙ্গে গাড়িতে চড়ে কাউকে কিছু না বলে, কারণ একদিনের পেমেন্ট করাই ছিল, কিন্তু ওই মুহূর্তে পেমেন্ট কি কোনো কিছুর কথাই মোহিত বাবুরা ভাবেননি, যেটা উনি বলছেন। সরাসরি গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে স্ট্রেট চলে যান ওনারা তাকদা, এবং তাকদায় গিয়ে একটা ভালো হোটেল, মানে এস্টাবলিশড একটা হোটেলে গিয়ে ওনারা রাত কাটান। এবার তাকদায় গিয়ে যখন ওনারা রাত কাটান এবং সে রাতটা যখন ওখানে গিয়ে পৌঁছান এবং লাইটে যখন ঘর চেক ইন করার পরে যখন বাথরুমে গিয়ে দেখেন, তখন মোহিতবাবু দেখেন যে ওনার পায়ের যে জায়গাটা উনি দেখেছিলেন যে কিছু একটা ধরলো, সেখানে সম্পূর্ণ কালশিটে পড়ে গেছে। এবং ওনার যে কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল যে ব্যাপারটা হতে পারে মনের ভুল, বা হয়তো আমরা কিছু একটা এমন কিছু খেয়ে ফেলেছি বা কিছু একটা ঘটেছে যে আমরা আন্ডার ইনফ্লুয়েন্স চলে এসেছি, সেরকম কিছু কিন্তু ঘটনা নয়। উনি সত্যিকারের দেখতে পারেন যে ওনার পায়ে একটা কালশিটের দাগ, এবং সেখানে মাত্র 2টো আঙুলের মতো দাগ সেখানে দেখা যায়। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে ওনার ওয়াইফ এবং ওনারা 4 জন, ওনাদের কিন্তু ওভারঅল স্কিনে একটা কি বলবো, একটা খড়খড়ে ভাব, একটা শুকিয়ে যাওয়া ভাব সৃষ্টি হয়েছে ওই অল্প সময়ের ভেতরেই। তো ওরা আর এটা নিয়ে বেশ কিছু ভাবতে পারে না, এবং ওনারা সকাল হওয়ার অপেক্ষা করে। এবং সকাল হওয়ার পরে ওই তাকদার যে হোটেল, সেই হোটেলের যে ওদের বয় যে ওখানে কাজ করছে, তাদেরকে ওরা আর কারোর সঙ্গে ডিসকাস করাটা না পেয়ে সেই ছেলেটির সঙ্গেই ডিসকাস করে, এবং ছেলেটি পাহাড়ি ছেলে। ওদেরকে বলে যে আগের দিন ওরা অমুক এখান থেকে কিছুটা দূরে তিনচুরের একদম শেষ প্রান্তে একটি একদম নাম না জানা অখ্যাত একটা বাড়িতে, যেটা হোমস্টে বলছে, সেখানে ওরা থাকে, এবং ওদের সঙ্গে আজকে এই ঘটনাটা ঘটে। তখন আগের দিন রাতে এই ঘটনাটা ঘটে। তখন এই বয় বলছে যে আপনারা যে জায়গাটার কথা বলছেন, ওনাকে ছেলেটি অনেকবার জিজ্ঞেস করে যে ঠিক কীরকম জায়গা বলছেন বলুন তো। এবং মোহিতবাবু ঠিক ডিসক্রিপশন দিতে না পারায় ওনাদের ড্রাইভার, সে ড্রাইভার যেহেতু সে নিজে চালিয়ে গেছে এবং আবার গিয়ে আবার ফিরিয়ে নিয়ে এসছে, সে জায়গাটা সম্পর্কে ভালোভাবেই চেনে। তো খুব ভালোভাবে জায়গাটার ডিসক্রিপশান সে ড্রাইভার কিন্তু এই যে বয় তাকে দেয়, এবং সে কিন্তু বুঝতে পারে জায়গাটা, এবং সে পরিষ্কার বলে আপনি যে জায়গাটার কথা বলছেন সে জায়গাটায় কেউ থাকে না, এবং সেই জায়গাটা অ্যাকচুয়ালি ওই মানে ওই পাহাড়ি অঞ্চলে ওখানে অ্যাকচুয়ালি গোর দেওয়ার জায়গা ছিল। মানে ওখানে যেহেতু প্রচুর খ্রিস্টান লোক রয়েছে, তো ওখানে একসময় গোড় দেওয়া হতো। তো সেই জায়গাগুলো এখনও ওই জায়গাটা গোড় দেওয়ার গোরস্থান টাইপেরই ছিল, এবং সেখানে কিন্তু কোনো হোটেল বা কোনো কারোর বাড়ি বা কোনো হোমস্টে কোনো কিছুই নেই। আপনারা সম্পূর্ণ ভুল বলছেন, আপনারা কোথায় ছিলেন আপনারা জানেন না। তো এটা শোনার পর এরা প্রচণ্ড ভয় পায়, এবং তারা কিন্তু আর বেশি দেরি করে না। ওনারা ওই কদিন 2 দিন টোটাল থাকার কথা ছিল, আর একটা দিন বাকি পড়েছিল। ওই একটা দিন ওনারা সেই তাকদাতেই থাকে, এবং একবার ড্রাইভার চেয়েও ছিল যে আরেকবার গিয়ে দেখে আসার জন্য, কিন্তু ওনারা সাহস করে আর ওই দিকে যেতে পারেননি, যাওয়ার চেষ্টাও করেননি। এবং তারপরে ওনারা কিন্তু কলকাতায় ফিরে আসে, এবং কলকাতায় ফিরে আসার পরে ওনার ওয়াইফ যেহেতু এখানে চেনাশোনা রয়েছে বেশ কিছু ভালো সাধু সন্তদের সঙ্গে, তো এখানে মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়, এবং ওনাদের আলটিমেটলি কোনো ক্ষতি হয়নি, যেটা মোহিতবাবু বলছেন যে কোনো ক্ষতি হয়নি। কিন্তু সেই যে কালশিটে হয়ে যাওয়া দাগটা তার পায়ে রয়ে গেছে, সে জায়গার চামড়াটা কিন্তু শুকিয়ে গিয়ে সেই দাগটা কিন্তু এখনও মিটে যায়নি। এবং সত্যি বলতে কি
এবং আমি যখন উনি ঘটনাটা বলেন উনি কিন্তু আমাকে ওই পায়ের ওই জায়গাটা তুলে আমাকে কিন্তু দাগটা দেখান। আমি কিন্তু স্পষ্ট দেখতে পারলাম শুকিয়ে যাওয়া একটা চামড়া। দেখে আপনার এক মুহূর্তে মনে হতে পারে যে 2 আঙুলের দাগ, মাত্র 2 আঙুলের দাগ। এই জিনিস শুধু ঘটনা নয়, নিজের চোখে দেখেছি। ফলে এই ঘটনাটা বলার সময় এখনও কিন্তু আমার একটা গুজবাম্প হচ্ছে। তো কিন্তু ওনারা এখন সবাই ভালো আছেন, প্রায় মাস 2 হয়ে গেছে ঘটনাটার পরে। তারপর ওনাদের কোনো রকম ক্ষতি হয়নি, কিন্তু ক্ষতি কিন্তু হয়ে যেতে পারতো। এটাই এনারা এখানের যারা ঠাকুরমশাই রয়েছেন মন্দিরে তারা কিন্তু বলছে ক্ষতি কিন্তু এটা কিছু হয়ে যেতে পারতো। আর আমি যেটা বলেছি ওনারাও তাই বলেছেন যে ওখানে এমন কিছু খাইয়ে দেওয়া হয়েছিল সেটাতে কিন্তু একটা মার্কারের মতো কাজ করেছিল। কিন্তু সত্যি বলতে কি ওখানে কে থাকে সেটাই তো বোঝা যায়নি। কারণটা হচ্ছে যে ওই জায়গাটা তো বলছে একসময় গোরস্থান হিসেবে ইউজ হতো, ওখানে কোনো হোমস্টে নেই। এবং আমি এই ঘটনাটা শোনার পর পার্সোনালি অনেক খোঁজখবর করেছি, কারণ এই 3 জোড়াতে বহু লোক, ফ্যামিলির বহু লোক, আমার অফিসের প্রচুর লোক গেছে। কোনোদিনই এরকম কোনো হোমস্টের খবর কেউ বলেনি আমাকে। ফলে জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত। কিন্তু যে ঘটনাটা বললাম সেটা সম্পূর্ণরূপে সত্যি, এবং ওদের কাছে কিন্তু এখনও একটা মানসিকভাবে বিভীষিকা হয়ে গিয়েছে। এখনও কিন্তু অনেক সময় ঘুমের ভেতর বা অনেক সময় ওদের কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়, একটা ভয় সৃষ্টি হয়। এই ভয়টা থেকে কিন্তু ওরা সম্পূর্ণরূপে বেরোতে পারেনি। তাই আপনাদেরকে এই ঘটনাটার পরে বলছি যে যখনই আপনারা কোথাও ঘুরতে যাবেন আগে থেকে দেখে শুনে বুক করে যাবেন। এভাবে আচমকা কোনো জায়গায় গিয়ে যেখানে কেউ আশেপাশে নেই, পাহাড়ি অঞ্চল, এখানে আচমকা কোনো একটা জায়গায় গিয়ে সেখানে বিশেষত হোমস্টে, হোটেল নয়, হোমস্টেগুলোতে কিন্তু থাকবেন না। অনেক সময় এই ধরনের রিস্ক থেকেই যায়। ভুতুড়ে অভিজ্ঞতা সবসময় ঘটে না, কিন্তু ভুতুড়ে অভিজ্ঞতা ছাড়াও অনেক সময় মানুষের জীবনে অনেক খারাপ অভিজ্ঞতাও ঘটে যেতে পারে। তো সেগুলোকে এড়িয়ে চলবেন, এটুকুই বলতে পারি। কিন্তু যে ঘটনাটা বললাম সেটা সম্পূর্ণ একজনের কাছ থেকে শোনা, যার জীবনে ঘটনাটা মাত্র 2 মাস আগে ঘটেছে, এবং সে কিন্তু এখনও সেই ভয় থেকে বেরিয়ে উঠতে পারেনি। আজ আমি এখানেই শেষ করব আমার ঘটনা। প্রফেসর রয়, অনেক দিন পর এলাম। জানি না আপনাদের ঘটনাটা কেমন লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আমি জানতে পারবো যে আপনাদের ভালো লাগলো। আর আপনাদের ভালো লাগলেই তবেই কিন্তু আমি আবার ঘটনা পাঠানোর চেষ্টা করব। আর যদি কমেন্টস আপনারা পাঠান তবেই কিন্তু আমি ঘটনা বলবো, কারণ এই সারাদিন পর এত কিছু ঘটনা বলতে বা সংগ্রহ করতে অনেকটা সময়ের প্রয়োজন। তাই বেশি বেশি কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর লাইক করবেন, আর জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এটুকুই। প্রফেসর রয় সাইনিং অফ। ভালো থাকবেন সবাই। প্রফেসর রয়কে অনেক ধন্যবাদ যে উনি ওনার ব্যস্ত সময়ের মধ্য থেকে সময় বার করে আপনাদের জন্য এবং আমাদের জন্য ঘটনা রেকর্ড করে পাঠিয়েছেন। আর উনি যে ঘটনাটা একটু আগে বললেন সেই ঘটনাটা শুনে আমার তো ভীষণই ভয় লেগেছে। আর এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা যাদের সাথে হয় তাদের যে সেখানে সেই সময় কী পরিস্থিতির সৃষ্টি হয় সেটা হয়তো বলাই বাহুল্য। তো কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি সম্ভব হয় কাইন্ডলি এই চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। আর আপনাদের মতামত সবসময় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।